যেই মানুষ ক্রেডিট নেন না, আত্মপ্রচার করেন না। কোটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে পরিচিত না পায়, এটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ। সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের ব্যাপার। ন্যাক্কারজনকভাবে এইটিও কিন্তু ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে গণমাধ্যমগুলো ব্ল্যাক আউট করে দিয়েছে। কোনো গণমাধ্যমে এই খবরটি বা এই তথ্যপত্রগুলো নেই। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি এবং তারেক রহমানের ভূমিকা, ছাত্রদল, যুবদল সহ অন্যান্য যেই অঙ্গ সহযোগী সংগঠনগুলো আছে সেগুলোর ভূমিকা কী ছিল, এ নিয়ে বাংলাদেশের কোনো গণমাধ্যমে একটি প্রতিবেদনও নেই। 24 জুলাই গণ অভ্যুত্থান। আসসালামু আলাইকুম। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, 24 কোটা সংস্কার আন্দোলন থেকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয় পর্যন্ত 8 দিনে 9 বার দেশবাসীর উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। অন্যদিকে 16 জুলাই ছাত্রদল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয়, ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অংশগ্রহণ করবে, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। সেদিন থেকেই রাজপথে সরাসরি নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দ। সারা দেশেও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা রাজপথে সামনে থেকে নেতৃত্ব দেন এবং ছাত্র জনতাকে নিয়ে ক্ষমতাসীনদের, অস্ত্রধারীদের প্রতিহত করেন। সেভাবেই বিএনপির নেতারাও দলীয় ব্যানারের বাইরে সাধারণ ছাত্র জনতার সাথে আন্দোলনে রাজপথে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন। যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি। ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে। 2 দিন কন্টিনিউ করতে বললে আর এই গভর্নমেন্ট থাকবে না। জি হ্যাঁ, তো সেভাবে বাস কিভাবে বাবা। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। এই বক্তব্যগুলো তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজ সহ বিএনপির অফিসিয়াল ডিজিটাল মাধ্যমগুলোতে মুহূর্তের মধ্যে দেশে ও প্রবাসে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। 2024 5 আগস্ট বিকালে দেশের উত্তাল সময়ে একমাত্র রাজনৈতিক অভিভাবক হিসেবে তারেক রহমানের দেয়া বক্তব্য তাঁর ভেরিফাইড ফেসবুক পেজেই 22 মিলিয়ন মানুষ দেখেন দিনে দিনে। কিন্তু বিস্ময়কর ঘটনা হলো, এমন একটি গণ অভ্যুত্থানে বিএনপির মতো সবচেয়ে জনপ্রিয় ও বড় রাজনৈতিক দলের এত ভূমিকা, এত তথ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ, রাজপথে শত শত শহীদ ও আহত হওয়ার তথ্য প্রমাণ আছে, শুধু দেশের গণমাধ্যমে একটি বাক্য সংবাদ হিসেবে জায়গা পায়নি। ন্যাক্কারজনকভাবে গণ অভ্যুত্থানের 1 বছর পরও গণমাধ্যমগুলো সংঘবদ্ধভাবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস থেকে বিএনপি ও তারেক রহমানকে সম্পূর্ণ ব্ল্যাক আউট করেছে। পরবর্তীতে তারেক রহমান বিভিন্ন অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে ওনার যে ভূমিকা বা ওনার যে অভিজ্ঞতা, সেটি তারেক রহমান নিজে বলছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় তার যে অভিজ্ঞতা সেগুলো বলছিলেন একাধিক অনুষ্ঠানে। কোটা সংস্কার থেকে ফ্যাসিবাদ পতন আন্দোলনে বিএনপি সহ গণতান্ত্রিক দলগুলোর রাজনৈতিক কৌশলের অজানা অধ্যায় প্রথমবার প্রকাশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনকে ফ্যাসিস্ট পতনের এক দফা আন্দোলনে পরিণত করে ফ্যাসিস্টের পতন নিশ্চিত করতে বিএনপি সহ দেশের সকল গণতান্ত্রিক দলগুলোর পরিকল্পনা এবং কৌশল অবলম্বন করেছিল দলগুলো। তবে কোটা সংস্কারের পথ ধরে ফ্যাসিস্ট পতনের আন্দোলন যাতে দেশে বা বিদেশে কোনোভাবেই যাতে কোনো একটি পার্টিকুলার বা কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন হিসেবে পরিচিত না পায়, এটিও নিশ্চিত রাখা ছিল রাজনৈতিক কৌশলের একটি অংশ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে 19 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে তারেক রহমান একথা বলেন। 24 18 জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে সরকার পতনের বিষয়ে সেদিনই আত্মবিশ্বাসী হন তারেক রহমান। সেই অভিজ্ঞতা বলছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও 16ই জুলাইয়ের পর থেকে মূলত কিন্তু আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না। সারা দেশে স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে পড়া আন্দোলন দমন করতে তৎকালীন মাফিয়া সরকার বেপরোয়া হত্যা আর নির্মম দমন পীড়ন চালাতে শুরু করেছিল। সেই মাফিয়া সরকারের গুলি বন্দুকের ভয়কে উপেক্ষা করে, বিশেষ করে 18ই জুলাই থেকে দল মত নির্বিশেষে যেভাবে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সেদিন থেকে আমার চূড়ান্ত বিশ্বাস জন্মেছিল যে মাফিয়া সরকারের পতন এখন শুধুমাত্রই সময়ের ব্যাপার। 24-এর 18 জুলাই আন্দোলন চলাকালে ভার্চুয়াল বক্তব্যেই তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ মেলে। খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন, কোটা সংস্কার বিষয়টি বিএনপির কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল বহু আগে থেকেই। আপনাদের হয়তো কারো কারো স্মরণ আছে, তারপরেও আমি বলতে চাই 2014 সালে 15ই জুলাই লন্ডনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সেই বক্তব্যেই তখন আমি বলেছিলাম, বিএনপি মনে করে জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে চাকরিতে কোটা পদ্ধতিটি 56% থেকে কমিয়ে পরিবর্তন করে 5% নামিয়ে আনবে বা আনার পরিকল্পনা রয়েছে। এটি সেদিনই বলেছিলাম 2014 সালে। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরো বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। 14 থেকে 24 গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মধ্যেই 2 দফা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ধারাবাহিকতায় 24-এর জুলাই গণ অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদ সরকারের। যে রিপোর্টটি দেখলেন, তারেক রহমান নিজে বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সেই সময় 18 জুলাই তিনি নিশ্চিত আত্মবিশ্বাসী ছিলেন। মানে এইরকম তথ্য তারেক রহমান নিজে বলছেন, সেই খবরগুলো বাংলাদেশের গণমাধ্যমগুলো সংঘবদ্ধভাবে ব্ল্যাক আউট করে দিয়েছে। শুধু এটিই না, 5 আগস্ট থেকে 8 আগস্ট যে সরকার ছিল না, ওই সময়ে ওনার যে ভূমিকা আর বিএনপির যে ভূমিকা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বেশি দিন আগের কথা না, স্বৈরাচার পালিয়ে যাবার পর দেশে কিন্তু 3 দিন কোনো সরকার ছিল না, বলতে গেলে কোথাও সরকার ছিল না। কিন্তু সেই সময় দেশের আইন শৃঙ্খলা হোক, এবং তার কয়েকদিন পরে হিন্দু সমাজের সম্প্রদায়ের পবিত্র একটি পূজা উদযাপিত হয়েছিল, এবং তখন বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আমরা কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আপনারা প্রত্যেকে পরিশ্রম করে সেদিন আপনারা আইন শৃঙ্খলা বজায় রেখেছিলেন, যাতে কোথাও কেউ কোনো সুযোগ নিয়ে কোনো অকারেন্স করতে না পারে। দফায় দফায় ভিডিও বার্তার মাধ্যমে উনি যে নেতৃত্ব দিয়েছেন, প্রতিশোধ পরায়ণ হবেন না, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কাজেই ওই যে 3 দিন সরকার ছিল না, তখনও আপনাদেরকে আমরা নির্দেশ পাঠিয়েছিলাম যে প্রত্যেক জায়গায় আপনাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণের জানমালের ক্ষতি যাতে কেউ করতে না পারে সেই দায়িত্ব আপনাদের সকলকে নিতে হবে। এবং আপনারা সজাগ থেকেছিলেন, সতর্ক থেকেছিলেন। ফলে যখন কোনো দেশে সরকার ছিল না, যখন কোনো কিছু কাজ করছিল না, বিএনপির নেতাকর্মীরাই কিন্তু সেদিন দেশকে ধরে রেখেছিল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধরে রেখেছিল। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সেই দায়িত্ব আজও শেষ হয়ে যায়নি। সাধারণ আওয়ামী লীগ সমর্থক যারা, তারা তো আর সবাই তো আর অপরাধী না, তারা তো পরাজিত। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। 5 আগস্ট থেকে 8 আগস্ট তারেক রহমানের যে ভূমিকা এবং তারপর থেকে তারেক রহমানের যে নেতৃত্ব, অভিভাবকত্ব, এটি দেশের রাজনৈতিক অভিভাবক ওই সময় 5 আগস্টে তারেক রহমান। সেই খবরটিও তারেক রহমান সেই 5 আগস্ট থেকে 8 আগস্টের স্মৃতিচারণ করছিলেন ওনার নেতাকর্মীদেরকে, এবং ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য বলছিলেন। সেই খবরটিও গণমাধ্যম ব্ল্যাক আউট করে দিয়েছে। বিএনপির কোনো অস্তিত্ব যেন জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে না থাকে, মিডিয়া যদি না থাকে, কোনো সংবাদপত্রে বা মিডিয়াতে টেলিভিশনে রিপোর্ট না হয়, সেটি তো আর থাকলো না সামনে, তাই না, আলোচনায় প্রমাণ হিসেবে। এই কাজগুলো গণমাধ্যম সংঘবদ্ধভাবে কিন্তু করেছে, তথ্যপত্র সহ তুলে ধরলাম। একদিকে তারেক রহমান এবং বিএনপির জন্য ইতিবাচক খবরগুলো ব্ল্যাক আউট করে দেওয়া, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস থেকে তারেক রহমানের ভূমিকা, বিএনপির ভূমিকাকে ব্ল্যাক আউট করে দেওয়া। আরেকদিকে বিএনপির নামে
মিথ্যা খবর, মিথ্যা শিরোনাম সংঘবদ্ধভাবে শিরোনাম করে বিএনপিকে জনগণের সামনে ভিলেন হিসেবে উপস্থাপন করে। চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কিন্তু বিএনপি বা তারেক রহমানের কোনো নিউজ কোনো গণমাধ্যমে নেই। জামায়াত ইসলামী, এনসিপি সহ নির্বাচনে বা রাজনৈতিক মাঠে বিএনপিকে ঘায়েল করার দুটি অস্ত্রের মধ্যে একটি হচ্ছে, ইস্যুর মধ্যে একটি হলো জুলাই গণ অভ্যুত্থান। কোনো গণমাধ্যমে কোনো নিউজ নেই, তারেক রহমানের কোনো বক্তব্যের ছিটে ফোটাও কিন্তু নেই। একমাত্র বাংলাদেশে বাংলা ভিশনে 2025 সালের 8 ফেব্রুয়ারি আমার নিজের তৈরি করা 23 মিনিটের একটি ডকুমেন্টারি। 4-5 মাস আমি রাত জেগে অফিস করেছি, দিনে সারা রাত জেগে তথ্যপত্র সংগ্রহ, যাচাই বাছাই করে 23 মিনিটের একটি ডকুমেন্টারি নিজে একেবারে গবেষণা, বিশ্লেষণ, পর্যবেক্ষণ, যত সোর্স থেকে ফুটেজ সংগ্রহ করা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো একটি গণমাধ্যমে একটি রিপোর্ট নাই, সেখানে আমি একটি ডকুমেন্টারি করলাম। তারেক রহমানের 9টা বক্তব্য সেখানে ব্যবহার করলাম। 2014 সালের 15 জুলাই তারেক রহমান যে প্রথম কোটা 5% রাজনৈতিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে সেটি যে লন্ডনে এক অনুষ্ঠানে তিনি উপস্থাপন করেছিলেন, সেই বক্তব্য যেহেতু আমি তারেক রহমানের বক্তব্য পর্যবেক্ষণ করি, সেই বক্তব্যটিও ব্যবহার করেছি আমার এই ডকুমেন্টারিতে। এত কিছু দিয়ে একটি ডকুমেন্টারি আমি যখন রেডি করি, এরপর একদিন বাংলাদেশের এমডি সাহেবের সঙ্গে কোনো এক প্রসঙ্গে কথাও হচ্ছিল। কথা প্রসঙ্গে তখন আমি যখন এটি উপস্থাপন করলাম, ওনাকে তখন পাঠালাম। আমি নিজের আর্কাইভের জন্য সেটা আমি ডকুমেন্টারি রেডি করে রেখেছিলাম। উনি তখন 2 দিন পরে আমাকে রিপ্লাই দিলেন, সাথে একটি মেসেজ ফরওয়ার্ড করলেন একজন গুরুত্বপূর্ণ মানুষের, এবং বললেন যে এক্সিলেন্ট আইডিয়া, খুবই প্রশংসা করলেন এবং বললেন এটা দ্রুত রেডি করে তারপরে জানান। আমি তখন বললাম অফিসে একটু বলে দেওয়ার জন্য, যে একটু অফিসে একটু বলে দিয়েন, এটা যদি ফাইনালি করতে তাহলে এডিটরের সাপোর্ট লাগবে, প্রফেশনাল এডিটর, তাহলে একটু বলে দেওয়ার জন্য। এই যে অফিসে উনি বলে দিলেন, এই বলে দেওয়ার পরে এইখান থেকে হচ্ছে যে গণমাধ্যমের বাস্তবতা আমি একেবারে তথ্য প্রমাণ সহ উপলব্ধি করতে শুরু করলাম। এমডি সাহেব বলে দেওয়ার পরে রীতিমতো নিউজ বিভাগের শীর্ষ যে 4 জন থাকেন বস, তারা আমার সাথে কথা বলা রীতিমতো বন্ধ করে দিলেন। পরে অসহযোগিতা কাকে বলে, কত প্রকার কী সেটি শুরু হলো। স্ক্রিপ্টটি পর্যন্ত আমি কাউকে দেখাইতে পারি নাই। প্যানেলে এডিট করব সেই স্বাধীনতা বা সেই উন্মুক্ত পরিবেশটা পর্যন্ত ছিল না, এবং ভিডিওটা শিমুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত রাত জেগে এরপরে এডিট করতে হয়েছে, যাতে করে ডিস্টার্ব কেউ করতে না পারে। এই বাস্তবতার মধ্যে দিয়ে সেই 23 মিনিটের ডকুমেন্টারি যখন প্রচার হয়, এরপরে তো রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় সারা দেশে, বাংলাদেশে। পরবর্তীতে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে বাংলা ভিশন আরেকটি ডকুমেন্টারি করেছিল। এখানে যে বিএনপি ছাত্রদলের ভূমিকা যেইভাবে উল্লেখ করা হয়েছে, পরিকল্পিতভাবে বিএনপির ভূমিকা এবং অবদানকে খাটো করে এরপরে উল্লেখ করা হয়েছে। 16 জুলাই 2024 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন। ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। 16 জুলাই 2024 ছাত্রদল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলনে অংশ নেওয়ার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছিল। আর ছাত্র শিবির কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রকাশ্যে কোনো প্রেস কনফারেন্স বা সাংগঠনিক কোনো ভূমিকার কোনো প্রমাণ সামনে কিন্তু নেই। কিন্তু বাংলা ভিশনে ওই বর্ষপূর্তির ডকুমেন্টারিতে ছাত্রদল এবং ছাত্র শিবিরকে এক করার জন্য পরোক্ষভাবে সমর্থনের কথাটি উল্লেখ করেছেন। বৈষম্য বিরোধী সর্বাত্মক আন্দোলন যখন তুঙ্গে, তখন পরোক্ষভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন। তারেক রহমান যেখানে জুন মাসের 15 তারিখ, জুলাই মাসের 16 তারিখ থেকে শুরু করে নিয়মিত দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, 16 জুলাই 2024 দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান। আমাদের ভাই বোন কিংবা সন্তান স্বজনদের ন্যায্য দাবি আদায়, তাদের পাশে থাকুন, হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। বাংলা ভিশনের এই বর্ষপূর্তির ডকুমেন্টারিতে তারেক রহমানের ভূমিকাকে উল্লেখ করেছেন, কিন্তু সেটি কিভাবে করেছেন? ছাত্র জনতাকে পাখির মতো গুলি করতে দেখে দূর প্রবাসে থেকেও শিক্ষার্থীদের আন্দোলনকে জোরালো সমর্থন জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ আপনি উল্লেখ না করতেন, কিন্তু উল্লেখ করলেন বিকৃত তথ্য দিয়ে বা ভুল বা মিথ্যা তথ্য দিয়ে, যেটি তো ইতিহাসে থেকে গেল।
এটি হচ্ছে কৌশলী অবস্থান, যেটি অনেকে হয়তো সাদামাটাভাবে খেয়াল করবেন না। এখন একমাত্র দলিল এই জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি ও তারেক রহমানের ভূমিকার একমাত্র দলিল হচ্ছে মিরাজ হোসেন গাজীর এই ডকুমেন্টারি। আর এই ডকুমেন্টারি করার পর থেকে আমি চূড়ান্ত প্রতিহিংসার শিকার হই। এমন কোনো প্রতিকূলতা নেই যেটি আমাকে মোকাবেলা করতে হয় নাই বা হচ্ছে না। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।